রায়কিশোরীর লেখা গল্প অবলম্বনে উমাহরণ। কী রে বাবু, মেয়েটা একা একা সব গোছগাছ করছে আর তুই কিনা বসে বসে মোবাইল টিপে যাচ্ছিস। উফ মা, আমাকে বসতে দেখলেই কেন এরকম করো বলো তো? সর্বাণী নিজেই তো বলল ও সব গুছিয়ে নেবে, আমি যা যা লাগবে দিয়ে এসেছি। তুই মেয়েটাকে একটু হেল্প তো করতে পারতিস। ছেলে মানুষ, ও কি পারে? যত সব, তোদের বাপ ব্যাটার কোনো দিন আক্কেল হবে না, তোরা শুধু অর্ডার করেই যাবি লোককে। মায়ের কথার খোঁচায় আর বসে থাকা ঠিক হবে না দেখে ধীরে ধীরে নিজের বেডরুমের দিকে এগোলো আশুতোষ। আশুতোষ আর সর্বাণীর এই শ্রাবণে 2-2 4 হাত এক হয়েছে। বিয়ের পর থেকেই আশুতোষের ব্যস্ততার কারণে দুজনের একসাথে কোথাও যাওয়া হয়নি, তাই পুজোর পরেই এই ছুটিটা খুব ভালোভাবে প্ল্যান করেছে ও। মার কথা মতোই প্রথমে কটা দিন বেনারসে কাটাচ্ছে, যেহেতু পুজো দেবার একটা ব্যাপার আছে। তারপরে সোজা লখনৌ। যাতায়াত নিয়ে মোট 9 দিনের এই ট্যুরটাই কতটা ভালোবেসে ফেলেছে এই 3 মাসে ও সর্বাণীকে, তা বুঝিয়ে দিতে সর্বতোভাবে প্রস্তুত আশুতোষ। সকালে উঠে যখন ট্রলি দুটো ঝাড়পোঁছ করছিল, সর্বাণী এগিয়ে এসে, জামা কাপড় আর বাদবাকি জিনিস তো সব বার করাই আছে, আমি 2টো ট্রলি ঠিক গুছিয়ে নিতে পারবো। বলাই গোছানোর লিস্টটা ওর হাতে দিয়ে লক্ষ্মী পুজোর টুকটাক জিনিস কিনতে বেরিয়েছিল ও। এটা মাকে কি করে বোঝায় বেচারা। পেশায় পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ইঞ্জিনিয়ার আশুতোষের জন্য ওর ছোট পিসির আনা সর্বাণীর সম্বন্ধ মুখার্জি পরিবারের পরম পাওয়া, এমনটাই মনে করেন অদিতি ওরফে আশুতোষের মা। এমনকি আশুতোষের বাবাও একমত, যদিও তিনি স্ত্রী বা ছেলের সামনে কিছু বলেন না, তবে বন্ধু মহলে বৌমার প্রশংসায় পঞ্চমুখ। ছোট পিসি এক কলিগের মাধ্যমেই প্রথমে সর্বাণীর সম্বন্ধে জানতে পেরে বাবা মার কাছে প্রস্তাব পারেন। তারপর 2 পরিবারের দেখা সাক্ষাৎ, পছন্দ অপছন্দ সব উতরে আজ সর্বাণী আশুতোষের। হিস্ট্রিতে মাস্টার্স সর্বাণী, তাও আবার পিঠে যাদবপুরে তকমা, বিএড পাঠরত। এহেন মেয়ের বাবারা WBCS অফিসার জামাই দাবি করেই থাকেন। সে জায়গায় সরকারি ইঞ্জিনিয়ার জামাইকে খুব যে পছন্দ ছিল সর্বাণীর বাবার এমনটা না। আশুতোষ শুনেছে ওনার মেয়ের জন্য নাকি সব ইট পেতে বসে লাইন রেখেছে ওনার বাড়ির মুখ পর্যন্ত। এসব মনে পড়লে আজ ওর হাসি পায়। তবে সর্বাণীর এ বাড়িতে বউ হয়ে আসার সমস্ত ক্রেডিট ওর শাশুড়ি মায়ের। উনি না থাকলে এ যাত্রায় ওর ছোট পিসির বাহাদুরি টিকত না। সর্বাণীর কতটা মত ছিল সেটা অবশ্য আজও ভাবায় ওকে। অ্যারেঞ্জ ম্যারেজের ঘেরাটোপে বিয়ের পরেও ও ফ্রেন্ড জোন। জীবনের প্রথম এবং শেষ একটাই প্রেম সিরিয়াসলি করেছিল আশুতোষ। মেয়াদ 5.5 বছর, তাও টেকেনি। কনফিডেন্সটাই চলে গেছিল বেচারার। তার বছরখানেক পরেই তো সর্বাণীর আগমন। প্রথম দেখায় সর্বাণীর মতো সর্বগুণ সম্পন্না মেয়ে যে ওর স্ত্রী হবে, তা ওর কাছে স্বপ্নাতীত ছিল। সর্বাণী শুধু সুন্দরীতেই আটকে নেই, আশুতোষের কাছে ওর প্রশংসার লিস্ট লম্বা। তবে যেটার জন্য ও আজও ঢোক গেলে সেটা হলো ফেসবুকে কমিটেড লেখা মেয়েরা বাস্তবে কম বেশি সিঙ্গেলই হয়। আসলে বিয়ের আগে সর্বাণীর প্রোফাইলে ওই একই লেখা দেখেছিল কি না? পর্দার আড়ালে দাঁড়িয়ে ঠোঁটের কোণ মাখিয়ে এসব ভাবতে ভাবতেই গাল চুলকোচ্ছিল আশুতোষ, আর এক মনে দেখছিল সর্বাণীকে। হঠাৎ সর্বাণীর চোখ পড়ায় নিজেকে সামলাতে গিয়ে বলে বসল, মা বলল দাড়িটা কেটে নিতে। মুচকি হেসে সর্বাণীর সেভিং কিটটা এগিয়ে দিয়ে বলল, সকালে কাটলে যে, মার পছন্দ হয়নি? একগাল হেসে জিভ কেটে ডিভানের উপর থেকে টাওয়েলটা নিয়ে বাথরুমে ঢুকলো আশুতোষ। কানে এলো, গালে সুথল দিও। লক্ষ্মী পুজো কেটে যেতেই পরের দিন সন্ধ্যায় মুখার্জি এবং বসু পরিবার হাজির হাওড়া স্টেশনে আশুতোষ আর সর্বাণীকে ট্রেনে তুলে দিতে। ভালোই ভালোই ঘুরে আয় মা, তোর বাবাটা যে কি না, মিডিল আর আপার বাত নিয়ে পড়েছে। এসি কোচে সব সমান। ছেলেটা নেহাত সাদাসিধে, তাই কিছু বলল না। তোর বাবা এমন করছে যেন ও তোকে কখনো মিডিল বাড়তে চড়ায়নি। আহা মা, ছাড়ো তো। বাবারে, কদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে, টেস্টগুলো করিয়ে নিও। ডাক্তার কাকুর ওখান থেকে ঘুরে এসো। আমি না থাকলে তোমাদের একা একাই তো সব করতে হয়। তুই না থাকলে মানে? তোর বিয়ের পর থেকে কে দেখছে তোর বাবাকে? তুই তো বলেই খালাস। ফিরে এসে কটা দিন থেকে যা, দেখিস কাকে নিয়ে রয়েছি আমি। দিদি চলুন, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে।
সাবধানে ঘুরে এসো মা। বাবুকে বলো যদি গঙ্গায় নামে বেশি দূরে যেন না যায়, জলে নামলে ওর দিশা থাকে না। শাশুড়ির চোখে জলে রেখা দেখে জড়িয়ে ধরে সর্বাণী। আপনারাও ভালোভাবে থাকবেন, বেশি রাত অবধি টিভি দেখবেন না, ফোন করো। ট্রেন ছাড়তেই সর্বাণী লক্ষ্য করলো আশুতোষ কেমন যেন মন মরা। জিজ্ঞেস করতেই বলে উঠল, তোমার বাবা আমাকে কী ভাবেন বলো তো? তোমার যদি মিডিলে শুতে প্রবলেম হয় এখনই বলো, দেখছি কেউ অ্যাডজাস্ট করে কি না। কী দরকার, তুমি মিডিলে শুয়ে যাও, আমি আপারে উঠে যাব। শুনে হাঁ করে তাকিয়ে থাকে আশুতোষ সর্বাণীর দিকে। মোটে আধ ঘন্টা লেট, ঘড়িতে তখন ঠিক 11টা। ট্রেন এসে পৌঁছালো বেনারস স্টেশনে। আশুতোষ দেখল দিব্য একটা ট্রলি নিয়ে এগিয়ে চলেছে সর্বাণী। বাইরে এসে মাল সমেত হোটেলে পৌঁছানোর ভাড়া 120 টাকায় দফাই করে টোটোয় চাপলো দুজনে। দশাশ্বমেধ ঘাটের ঠিক পাশেই ওদের আগামী 4 দিনের আস্তানা। যদিও টোটো গধুলিয়া মোড়ের পর আর আসতে চায়নি দেখে আশুতোষের সাথে একচোট বাগবিতণ্ডা হয়েছে চালকের। সেদিকে কান দেয় না সর্বাণী। কলকাতার হেরিটেজ বাড়িগুলো যেরকম ঠিক সেরকম প্রায় 100 বছরের পুরনো বাড়ি, রেনোভেট করে ঝাঁ চকচকে। থেকে থেকে বিদেশিদের জটলা, সাজানো গোছানো। খুব পছন্দ হয় সর্বাণীর এই হোটেলটা। ফ্রেশ হয়েই ওরা বেরিয়ে পড়ে লাঞ্চ করতে। সর্বাণী আগেও এসেছে বেনারস, তাই আশুতোষকে ও যা বলছে ও তাই শুনছে। নেপালি হোটেলে লাঞ্চ সেরে আপাতত দিবানিদ্রা, বিকেলে ঘাট দর্শন। শরীরটা ঠিক জুতের নেই সর্বাণীর। বিকেলে বেরিয়েই ভালোই টের পেল আশুতোষ। হবে না, শ্বশুরের কথা মতো 5 বছর পর সর্বাণী কাল এতটা পথ ট্রেন জার্নি করে এসেছে। তাও এক প্রকার জোর করেই সর্বাণী ওকে নিয়ে ঘাটে এসেছে। সিঁড়িতে বসে পুঁথি পড়ানোর মতো করে মধ্যযুগের ইতিহাসে কাশীর গুরুত্ব বোঝাচ্ছে তার একনিষ্ঠ ছাত্রকে। চায়ের ভাঁড়ে চুমুক দিতেই সর্বাণীর চোখ মুচকে যাওয়া দেখে আশুতোষ ভালোই বুঝল জিভ পুড়েছে দিদিমণির। তড়িঘড়ি ভাঁড়টা নিয়ে ফুঁ দিতেই জোরে হেসে ওঠে সর্বাণী। সিঁড়িতে বসে সন্ধ্যা আরতি দেখে দুজনেই বেশ উজ্জীবিত। কখন যেন সর্বাণীর হাত আশুতোষের হাতে মিশ খেয়েছে, আরতি শেষ না হওয়া পর্যন্ত তা কেউ খেয়ালই করেনি। সর্বাণীর টু ডু লিস্টে পরের দিন ভোরবেলা বিশ্বনাথ দর্শন, তারপর নৌকা বিহার, ব্রেকফাস্ট করে এসে গঙ্গা স্নান, লাঞ্চ করে রেস্ট, তারপর বিকেলে বজরায় বসে আরতি দর্শন। সবটা শুনে মাথা নাড়ে আশুতোষ। ঠিক হয় সর্বাণী হোটেলে চলে যাবে আর কর্তামশাই রাতের খাবার আনতে যাবে। হোটেলের ছেলেটা বলেছে কাছেই ভালো রাবড়ি পাওয়া যায়। সর্বাণীর আবদারে সেটাও যোগ হলো। সিঁড়ি থেকে উঠে দাঁড়াতেই পাশে একটা কালো শাড়িতে মুখ ঢাকা মহিলা। চমকে ওঠে সর্বাণী। কুছ পয়সে দেগি বেটি, ভুকি হুঁ। পরের দিন ভোর 5টা নাগাদ হোটেলে স্নান সেরে নতুন শাড়ি পাঞ্জাবিতে সেজে ঠিক যেমনটা আশুতোষকে ওর মা বলেছিল সেভাবে তৈরি হয়ে বাবা কাশীনাথ দর্শন করতে হাজির ওরা। লম্বা লাইন। হঠাৎ পাশে চাদর জড়ানো মুখ ঢাকা এক অপরিচিত ব্যক্তি এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কলকাতা থেকে এসেছেন? নতুন বিয়ে হয়েছে বুঝি? ঘাড় নেড়ে উত্তর দিয়ে সামনে এগিয়ে যায় আশুতোষ সর্বাণীকে নিয়ে। দর্শন করে এসে বাইরে চা খায় দুজনে। মন্দির ঘুরে এসে আশুতোষের বারবার মনে হয় কেউ ওদের ফলো করছে। চায়ের দোকানে পয়সা দিয়ে এসে দেখে সর্বাণী নেই। বুকের মধ্যে দলা পাকানো টেনশনটা চিৎকার হয়ে বেরিয়ে আসে, সর্বাণী! রাস্তার সবাই ওর দিকে তাকিয়ে। পাশের মিষ্টির দোকান থেকে সর্বাণী বেরিয়ে এসে জিজ্ঞাসা করল, কি হলো? কোথায় গেছিলে? দেখছো না কি ভিড়? বলেই আশুতোষ বুঝলো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছে ও। ঘাটের কাছে এসে সর্বাণীর হাতটা ধরে আশুতোষ বলে উঠল, সরি বলছি তো, খুঁজে পাচ্ছিলাম না তোমাকে। চিন্তা হবে না, তোমার কিছু হলে তোমার ওই বাবার জ্যান্ত পুঁতে দেবে আমায়। বলেই চোখ মারে। হাসতে নাচেও হেসে ফেলে সর্বাণী। ঘাটের কাছে একটা শীতলা মন্দিরে পুজো দিতে গেলে ঠাকুরমশাই নামগোত্র জানতে চান। আশুতোষ মুখার্জি, সর্বাণী মুখার্জি, ভরদ্দাস গোত্র। পাশ থেকে সেই কালো শাড়িতে মহিলা, যাকে কাল অন্ধকারে বোঝা যাচ্ছিল না, তাকে দেখে আবার চমকে ওঠে সর্বাণী। আশুতোষ, সর্বাণী, তুম দোনো তো হর পার্বতী হো। বলেই বিকট শব্দে হেসে বলে ওঠে মহিলা, হর হর মহাদেব, হর হর মহাদেব। মন্দিরের লোক এসে ওকে সরিয়ে দিতেই ঠাকুরমশাই বলেন, পাগল ঔরত। গোটা দিনটাই সর্বাণীর প্ল্যান মতো চলল। শেষবেলায় বজরায় বসে আরতি দেখলেই আজকের প্ল্যান কমপ্লিট। সেই মতো বিকেল থেকে সেজেগুজে রেডি সর্বাণী। শুধু দিবানিদ্রায় মগ্ন আশুতোষ।
ডেকে ডেকে রীতিমতো বিরক্ত। হুড়মুড় করে উঠেই চোখে মুখে জল দিয়ে জামাটা গলিয়ে ক্যামেরা, মোবাইল আর ওয়ালেট নিয়ে বউয়ের কাছে হাজির। ঘাটে পৌঁছে জনপতি 50-এর সিটে রাজি হয়ে তবেই সর্বাণীকে নিয়ে বজরায় বসে আশুতোষ। বরের দিকে তাকিয়ে আলতো করে সর্বাণী বলল, বাবা ঠিকই বলে। সন্ধ্যা আরতি শেষ হতেই সর্বাণী প্রদীপ ভাসাতে চায়। স্বভাববশত দরদাম করে প্রদীপ নিয়ে এসে আশুতোষ দেখে সর্বাণী নেই, বজরায় নেই, সিঁড়িতে নেই। আশপাশে যতদূর চোখ যায় তাতে সর্বাণীকে দেখতে পায় না আশুতোষ। পাগলের মতো ছটফট করতে থাকে। ওখানে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করে কেউ সর্বাণীকে দেখেছে কিনা। নৌকার ছেলেগুলোকে জিজ্ঞেস করতে কেউ বলে আরতি শেষ হয়ে গেছে, সে হয়তো চলে গেছে। আবার কেউ বলে ঘাটে ঘুরতে গিয়েছে হয়তো। বাবু আপনিও চলুন না, মাত্র 100 টাকা। ওপরে উঠে এসে যেখানে পাটাতন রাখা আরতি হচ্ছিল সেখানে সর্বাণীকে খুঁজতে থাকে আশুতোষ। প্রত্যেকে দাঁড় করিয়ে দেখতে থাকে সর্বাণী কোনো চেনা কাউকে পেয়ে গল্প করছে কিনা। কিন্তু না, সর্বাণী নেই। কেউ কেউ জানতে চায়, কি হয়েছে ভাই? আমার স্ত্রী এখানে ছিল, খুঁজে পাচ্ছি না। শুনে কেউ কেউ সান্ত্বনা দেয়, কেউ বলে এত ভিড়, একটু হালকা হোক, ঠিক খুঁজে পাবেন। আবার কেউ বলে আপনারা কি আলাদা হয়ে গিয়েছিলেন? হয়তো বা হোটেলে চলে গিয়েছেন। পরিমরি সিঁড়ি ভেঙে ওপরে এসে হোটেলের রাস্তা ধরে আশুতোষ। হোটেলে আসতেই রিসেপশনিস্ট মেয়েটা চাবি এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে, আরতি কেমন লাগলো? আমার স্ত্রী কি এখানে এসেছেন? না স্যার, ম্যাডাম তো এখানে আসেননি। আরতির পর ওকে খুঁজে পাচ্ছি না, ভাবলাম হোটেলে এসেছেন হয়তো। আপনি কি তাকে ফোন করেছেন? হয়তো ওখানেই আপনার জন্য অপেক্ষা করছেন। শুনে কেমন ভেবলে গেল আশুতোষ। সত্যি তো, ও তো একটা ফোন করে দেখতেই পারে কোথায় আছে। এতক্ষণ এরা মাথাতেই আসেনি ওর। মোবাইল বের করে 3বার ট্রাই করতে 3বারই নট রিচেবল শোনায়। চোখের কোণ চিকচিক করে ওঠে আশুতোষের। আর সেটা দেখে রিসেপশনিস্ট মেয়েটির বুঝতে বাকি থাকে না কি তিনি শুনলেন। উনি, পবন এদিকে এসো, স্যারের সাথে ঘাটে যাও, আর কোনায় কোনায় খুঁজবে, ম্যাডাম ওখানেই কোথাও থাকবেন। ভালো হয় যদি তুমি মঞ্জুকেও সাথে নিয়ে যাও। 3জন মিলে দশাশ্বমেধ ঘাট ও আশপাশের বেশ কটা ঘাট ভালোভাবে দেখে 5জনকে জিজ্ঞাসাবাদ করেও খুঁজে পায় না সর্বাণীকে। ক্রমশ ভেঙে পড়তে থাকে আশুতোষ। পবন এবং মঞ্জু দুজনেই ওকে এখানে যেতে পারে, ওদিকে যেতে পারে, এসব বোঝাতে থাকে। আশুতোষ ওদের হোটেলে যেতে বলে ও বাজারের ওদিকটায় যায়। নেপালি হোটেলে এসে খোঁজ করে, ওরাও দেখেনি, জানিয়ে দেয়। সকালে প্যাঁড়া কিনতে গেছিল, কেনা হয়নি, ভাবলো হয়তো ওখানে গেছে। সেখানেও ভিড়ের মধ্যে সর্বাণীকে খুঁজে পায় না ও। উল্টো দিকেই বাবা বিশ্বনাথের মন্দিরের প্রবেশদ্বার। হাত জোর করে শুধু একটা কথাই বলতে থাকে, সর্বাণীকে ফিরিয়ে দাও। ফোন বেজে উঠতেই আবেশ কাটিয়ে ব্যস্ত হয়ে পড়ে ফোন তুলতে। দেখে বাবা অর্থাৎ শ্বশুর কলিং। ভয়ে ফোনটা না ওঠাতে চেয়েও দ্বিতীয়বার ফোনটা তোলে। কি ব্যাপার আশুতোষ, তোমরা ফোন তুলছো না কেন? সাবুমার ফোনও লাগছে না? না, আসলে আরতি দেখছিলাম তো, তাই শুনতে পাইনি। কি রাত 8টা বাজে, এখনও আরতি? যাই হোক, সাবুকে ফোনটা দাও তো, ওর মা কি কথা বলবে। না, আরতি তো আগে হচ্ছিল, সর্বাণী একটু কেনাকাটা করছে। আপনি পরে যদি, আচ্ছা, আমিও ফাঁকা হলে আপনাকে ফোন করতে বলবো। সেই ভালো। ফোনটা রেখে জোরে জোরে নিঃশ্বাস ফেলে আশুতোষ। ওর গলার কাছটা শুকিয়ে ওঠে। ঘামে ভেজা শরীরে যখন শীত দ্বারা বেয়ে ঘাম গড়িয়ে পড়ে কেঁপে ওঠে ও। আবার ছুট লাগায় ঘাটের কাছে। ফোন করে সর্বাণীকে, সেই এক, নট রিচেবল। পাগলের মতো মন্দিরগুলোতে ছুটে যায়। সকালের মন্দিরটা একবার দেখে বেরিয়ে আসতেই সেই কালো শাড়ির মহিলার সাথে ধাক্কা। আরে দেখতে পাচ্ছ না নাকি? সরি, দেখা নেহি। আরে আপনি শঙ্কর মহাদেব? মা পার্বতী কি সাথে আসেন নাই? গলা রীতিমতো কেঁপে ওঠে ওর এটা বলতে। ও হারিয়ে গেছে। হারিয়ে গেছে? না না, ও হারায়নি, এখানেই আছে, ওকে খোঁজো। পার্বতী কি কখনো তার শিবকে ছেড়ে কোথাও যেতে পারে? তাকিয়ে থাকে অনেকক্ষণ মহিলার দিকে আশুতোষ। সরে আসতেই মহিলা পিছু নেয়। আমি ক্ষুধার্ত শঙ্কর, কিছু খেতে দে। বুক পকেট হাতড়ে একটা 50 টাকার নোট পেয়ে ওই মহিলাকে দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এসে হোটেলের দিকে পা বাড়ায়।
হোটেলে আসতেই বাঙালি ম্যানেজার যেন ওরই অপেক্ষা করছিল। ছুটে এসে জিজ্ঞেস করল, স্যার, শুনলাম ম্যাডাম মিসিং, কিছু খোঁজ পেলেন? না, কোথাও পেলাম না। এখানে? না স্যার, ম্যাডাম এখানে আসেননি। পবন, স্যারকে পানি দো। বলছিলাম কি স্যার, রাতে আর কোথায় খুঁজবেন? কাল সকালে বরং থানার বড়বাবুর কাছে নিয়ে যাব আপনাকে। শুনে চোখ দুটো ঝাপসা হয়ে যায় আশুতোষের। জল খেয়ে উঠে দাঁড়াতেই মাথাটা ঘুরে ওঠে ওর। ম্যানেজার আর পবন দুজনে মিলে ঘরে নিয়ে আসে ওকে। খাটে বসে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে অন করতেই কাল বিকেলে ঘাটে বসা ওর আর সর্বাণীর ছবি ভেসে ওঠে। সঙ্গে সঙ্গে আসে কতকগুলো মিসড কল অ্যালার্ট। খুঁজতে থাকে সর্বাণীর মিসড কল আছে কিনা। দেখলো সব কটাই মা বাবা নয়তো শ্বশুরের। স্ক্রিনটা অফ করে মাথায় হাত দিয়ে বসে পড়ে। এমন সময় দরজায় বেলের আওয়াজ। দরজা যদিও এমনিতেই ভেজানো ছিল, তবু ছুটে খুলতে যায় আশুতোষ। ভাবে সর্বাণী নয় তো। দেখে পবন। বাবু, আপনি সন্ধ্যা থেকে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। কিছু খাওয়া দাওয়া করেননি। ম্যানেজার সাহেব বললেন আপনাকে রুটি সবজি দিয়ে আসতে। টেবিলে খাবারটা রেখে চলে যেতে যেতে পবন বলে যায়, কাশি খুব ভালো জায়গা বাবু, এখানে কারো কোনো অমঙ্গল এত সহজে হয় না। দরজাটা লাগিয়ে লাইট ডিম করে উপুর হয়ে খাটে শুয়ে পড়ে আশুতোষ। চারিদিকে অন্ধকার, কেমন যেন ধোঁয়া ধোঁয়া। বেশ কবার শুঁকলে বোঝা যায় কোনো চড়া ধূপের গন্ধ। জড়ো হয়ে আসা চোখের পাতা সরাতেই হালকা আলোর রেখা। চোখ বুঝতেই আবার অন্ধকার। চোখ খুলতেই একটা পুরনো বাড়ির দেওয়াল আর জানালার ফাঁক দিয়ে দূর বারান্দা থেকে আসা এক ফালি আলো, সঙ্গে কপালের কাছটায় ক্রমাগত বাড়তে থাকা যন্ত্রণা। উঠে দাঁড়াতে যেতেই সর্বাণী বুঝতে পারে ওর হাত পাকেও দড়ি দিয়ে চেয়ারে বেঁধে গেছে। ঝিমুনির মধ্যেই ওর কানে বাজতে থাকে সন্ধ্যা আরতির গান। আশুতোষের ডাক, প্রদীপ ভাসানোর জন্য মেয়েগুলোর বলা কথা, দিদি 10 টাকায় একটা নিন, আর বড়গুলোর দাম 20 টাকা। আর তারপরেই, কেমন আছো সর্বাণী, চিনতে পারছো? তুমি এখানে? সকালে তার মানে মন্দিরে ওটা তুমি ছিলে? আমাকে ফলো করতে করতে এখানেও হাজির? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আশুতোষের মতো একটা গবেটের মধ্যে কি পেলে? সেদিন যদি... জাস্ট শাট আপ সায়ক, লিভ আস। কাশি আমি তোমাকে লিভ করতে পারতাম। সর্বাণী, লাভ করি তো। বলেই মুখে রুমাল চাপা দিয়ে সিঁড়ি দিয়ে টেনে নিয়ে এসে রিকশায় তোলে সায়ক সর্বাণীকে। তারপর আর কিছু মনে নেই ওর। মাঝে একবার জ্ঞান আসায় মনে আছে, ওকে চিৎকার করতে দেখে দেওয়ালে ওর মাথা ঠুকে দেয় সায়ক। এসব ভাবতে ভাবতে কপালের ঘাম জমে জমে ভারী হয়ে ভুরু বেয়ে নেমে এসে টপ করে হাতে পড়ল। জ্বালা জ্বালা করছে জায়গাটা। বেশ বুঝতে পারলো দেওয়ালে লেগে তখন কপালটা কেটে গেছিল ওর। পায়ের শব্দ পায় সর্বাণী। আস্তে আস্তে বাড়ছে শব্দটা। আলোটা ঢেকে গেল একটা ছায়ায়। ছায়াটা কাছে আসছে আসছে। দরজা খোলার আওয়াজ। ঘরের আলোটা জ্বলে উঠতেই চোখ বন্ধ করে নিল সর্বাণী। চোখ খুলতেই ওর সামনে সায়ক চেয়ারে বসা, কেমন একটা বিশ্রী হাসি হাসছে। ডিনার করবে তো? এই নাও, তোমার জন্য ঘি মাখানো রুটি আর কষা মাংস এনেছি, খেয়ে নাও। তোমার মতলবটা কি বলো তো? আমাকে আটকে রেখেছো কেন? আমাকে কেন কষ্ট দিচ্ছ এভাবে? কোথায় কষ্ট দিচ্ছি সোনা? আমি তো তোমাকে ভালোবাসি। এই বাড়িতে চিৎকার চেঁচামেচি করলে থাকতে দেবে না, তো তাই তোমার মাথাটা ঠুকে দিয়েছিলাম দেওয়ালে। এসো, আদর করে দিই। খবরদার বলছি, কাছে আসবে না, আমি কিন্তু চেঁচাবো। হাসতে হাসতে সায়ক সর্বাণীর মুখটা চেপে ধরে ওর গলার কাছে। মুখ নিয়ে যায়, ঠিক তখনই দাঁত দিয়ে কামড়ে ধরে সর্বাণী সায়কের আঙুল। ব্যথায় অন্য হাত দিয়ে সর্বাণীকে ঠেলে কামড়ে ধরা হাতটা সরিয়ে নিয়ে দেখে আর একটু হলে রক্ত বেরিয়ে যেত। জংলি বিল্লি তো, এই জন্য তোমায় এত ভালোবাসি। বলেই আবার পকেট থেকে রুমাল বের করে সর্বাণীর মুখে চেপে ধরে। ঝিমিয়ে পড়ে সর্বাণী। জ্ঞান আসলো যখন সর্বাণী বুঝতে পারল বেশ রাত, ঘরটাও অন্ধকার। বাইরে টিমটিম করে বারান্দার আলোটা জ্বলছে। হাত পা এখনো বাঁধা। শক্তি নেই ওর ওগুলো যে খোলার চেষ্টা করবে। নাক ডাকার আওয়াজ পেয়ে এটা বুঝতে পারল সায়ক ওই ঘরেই আছে। দু চোখের জল আর আটকাতে পারল না সর্বাণী, ফুঁপিয়ে উঠল। বছর 2 আগে ইউনিভার্সিটির ফেস্টের সময় আলাপ হয়েছিল সায়কের সাথে সর্বাণীর। সর্বাণী তখন মাস্টার্সের 2য় বর্ষের ছাত্রী।
আর সায়ক সে বছর ইংলিশে মাস্টার্স পাশ করে বেরিয়েছে। আলাপ পরিচিতির পর বন্ধুত্ব অজান্তেই সম্পর্কে মোড় নেয়। সর্বাণীর ভুলটা ভাঙে যখন ওদের ডিপার্টমেন্টের পিঠার সাথে একদিন সন্ধেবেলায় ঝিল পাড়ে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে ও সায়ককে। তারপর থেকে এড়িয়ে চলতো ও ওকে, কিন্তু সায়ক ওকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করেছে ওটা নিছকই মজা ছিল, নাথিং সিরিয়াস অ্যাট অল। ইউনিভার্সিটির পরেও নানা আছিলাই সায়ক ওকে বিরক্ত করত। সর্বাণী এটা ভালোই বুঝতে পেরেছিল ওকে পেতে চাওয়াটা ওর জেদে পরিণত হয়েছে। প্রায় বছরখানেক আগে একদিন সন্ধেবেলায় বাস থেকে নেমে বাড়ির দিকে আসতে খেয়াল করে ওকে কেউ ফলো করছে। পিছনে ফিরতেই দেখে সায়ক। কিছু বুঝে ওঠার আগেই সায়ক ওর উপর ঝাঁপিয়ে পড়ে। চিৎকার করে উঠতেই পাড়ার লোক জড়ো হয়ে যেতে বেধড়ক মার খায় সায়ক। সর্বাণীর মাই থানা পুলিশ করতে দেয়নি বলে সে যাত্রায় পার পেয়ে যায় ও। সেদিনের পর থেকে সায়কের সাথে আর কোনো যোগাযোগ হয়নি ওর। সর্বাণী বুঝে পায় না ওরা যে বেনারসে আসবে এটা ও জানলো কী করে। কানের পাশে দেশলাই কাঠি জ্বলে ওঠার আওয়াজে বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে সর্বাণীর। দেখে বিড়ি জ্বালাচ্ছে সায়ক। উঠে এসে ও চেয়ারের হাতলে হাত রাখল ও। তারপর ওর হাতে মুখে মুখ বুজে থাকে সর্বাণী। হাতের উপর হাত ঘষতে ঘষতে সায়ক বলে উঠল, কত ভালোবাসি তোমায় সোনা, তুমি বুঝলেই না। সেদিনের ওই সামান্য ঘটনায় তুমি এত রেগে গেলে যে আমাদের ভালোবাসাকে ভুলে ওই ক্যাবলা ছেলেটাকে বিয়ে করে নিলে। তোমার পাশে ওকে একদম মানায় না। কাঠখড় পোড়ালাম তোমার জন্য। জানো, তোমার মাসতুতো বোনের সাথে প্রেম করছি এখন। ওর কাছ থেকেই তো তোমাদের এখানে আসার খবরটা জানতে পারি শোনা। বিড়িটা ফেলে ঘরের ছোট লাইটটা জ্বেলে সর্বাণীর মুখের কাছে মুখ নিয়ে এসে বিড়বিড় করে বলল, তুমি শুধু আমার। গাল দুটো জোরে টিপে ধরতেই সর্বাণী আর না চিৎকার করে পারল না। সোনা, তুমি উঠে পড়েছ? চলো আমরা চলে যাই একসাথে অনেক দূর, সংসার করব সেখানে। চেয়ার থেকে ওঠার বৃথা চেষ্টা করতে সামনে ঝুঁকে সর্বাণীর থুতনিটা ধরে ফিচেল হাসি হেসে সায়ক বলল, তারা কি সে যাব তো। পকেট থেকে রুমাল বের করে ওর মুখের কাছে না ধরে আবার পকেটে ঢুকিয়ে রাখল। আমি দড়ি খুলে দেব, তুমি আমার সাথে হেঁটে হেঁটে যাবে, কেমন শোনা? আর চিৎকার করলে লোক জানাজানি হলে সবাই ভাববে তুমি বরকে ছেড়ে আমার সাথে রাত কাটাতে এসেছো এই ছেলেদের লজে, আর ওদিকে তোমার বড় তোমায় খুঁজছে। এসব জানলে তারপর আর কি তোমাকে ঘরে তুলবে? সায়কের কথাগুলো শুনতে ডুকরে কেঁদে উঠল সর্বাণী। বাইরে তখনও আলো ফোটেনি ভালোভাবে। সিঁড়ি দিয়ে নেমে ফটকের কাছে এসে সর্বাণী দেখল সব কটা ঘরে দরজা বন্ধ। কারো কাছে যে সাহায্য চাইবে সে উপায় নেই। দরজায় তালা দিয়ে এসে হুঁকো চাবিটা ঝুলিয়ে সর্বাণীর হাত ধরে হিড়হিড় করে টেনে বাইরে নিয়ে আসলো সায়ক। অন্ধকার ঘুপচি একটা গলি পেরোতেই ঘাটে এসে পৌঁছালো ওরা। তাড়াহুড়ো করে নামতে গিয়ে চাতালে শুয়ে থাকা একজনের গায়ে হোঁচট খেয়ে ছিটকে পড়ে যায় সায়ক। কে রে হারামখোর, দেখতে পাচ্ছিস না আমি ঘুমিয়ে আছি? এত ভোরে কোথায় স্বাধীনতার ঝান্ডা গাড়তে যাচ্ছিস? মাথার উপর জ্বলতে থাকা ভেপার আলোতে সর্বাণী চিনতে ভুল করে না সেই কালো শাড়ি পরা মহিলাকে। ছুটে গিয়ে ওর কাছে আশ্রয় নিয়ে বলে, আমাকে বাঁচান মাজি, বাঁচান আমাকে। চোখ দুটো আঙুল দিয়ে বড় করে সামনে ঝুঁকে সর্বাণীর গালে হাত দিয়ে মহিলা বলে ওঠে, পার্বতী, তোর জন্য তো শঙ্কর ওখানে অপেক্ষা করছে। কি হচ্ছে কি সর্বাণী? এই বুড়ির সাথে গল্প করার সময় এটা না, চলো ওঠো। কোথাও যাব না আমি তোমার সাথে, ছাড়ো আমাকে। কাল থেকে সহ্য করছি তোমার টর্চার, কিন্তু আর না। সর্বাণীর কথা শেষ হতে না হতেই সায়ক ওকে টেনে ঘাটের দিকে নিয়ে যেতে থাকে। ওই মহিলা বাধা দিতে গেলে তাকে লাথি মেরে ফেলে দেয়। টানা হ্যাঁচড়াতে সর্বাণীর ওড়নাটা মাটিতে পড়ে যায়। এদিকে ঘুম ভাঙতেই আশুতোষ মোবাইলের ঘড়িতে সময় দেখে 4:12। চোখে মুখে জল দিয়ে পার্স আর মোবাইলটা নিয়ে নিচে নেমে পবনকে ডেকে চাবিটা দিয়ে মেন দরজাটা খুলে দিতে বলে। হোটেল থেকে বেরিয়ে আসতে শুনতে পেল পবনকে কেউ জিজ্ঞেস করছে, কি হয়েছে ভাই? কাল সন্ধ্যা থেকে ওনাকে খুব দুশ্চিন্তায় দেখছে। ঘাটের কাছে এসে চারিদিকটা ভালোভাবে দেখল আশুতোষ। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। সন্ন্যাসী ভিখারিগুলো চাতালে শুয়ে আছে। মাঝিরা একে একে করে এসে নৌকাগুলো ঝাড়পোছ করতে ব্যস্ত। একটু পরেই তো সওয়ারি নিয়ে বেরোবে। সিঁড়িতে বসে পড়ে আশুতোষ মনে মনে কাল সারা দিনের কথা চিন্তা করে। সর্বাণীকে কি কেউ কিডন্যাপ করলো? কিন্তু কেন? নাকি সর্বাণীর স্বেচ্ছায় ওকে ছেড়ে চলে গেল? দ্বিতীয় সম্ভাবনাটা ভেবে মনে মনে ও বলতে থাকলো,
অপছন্দ করতো আমায়? বিয়ে কেন করলো তাহলে? সত্যি তো, ওর ব্যাপারে আমি তো কিছুই জানি না। যেটুকু ও বলেছে তাই জানি। তবে কি ফেসবুকের কমিটেড লেখার জন্যই কি এখানে এসে আমাকে ছেড়ে চলে গেল? হঠাৎ কানে এলো এক মহিলা কণ্ঠস্বর। কারো নাম ধরে খুঁজছে মনে হয়, মন্দিরের কাজটায়। উঠে গিয়ে দেখল, আরে এ তো সেই মহিলা। ওকে শঙ্কর শঙ্কর করে। এত সকালে এরকম পাগলের মতো কেন করছে? আর একটু এগোয় আশুতোষ। মহিলাটিকে মন্দির থেকে কেউ একজন ধাক্কা দিয়ে নামিয়ে দিচ্ছে, কিন্তু মহিলাটি মরিয়া ভেতরে কাউকে খোঁজার জন্য। কাছে যেতেই মহিলাটি আশুতোষের দিকে ছুটে আসে। শঙ্কর, শঙ্কর, আমি তোমাকেই খুঁজছিলাম। আপনি আমাকে কেন খুঁজছেন? ওকে থামিয়ে দিয়ে মহিলা বললেন, আমাদের হাতে একদম সময় নেই। তুই জলদি আমার সাথে আয়, নয়তো ও পার্বতীকে নিয়ে পালিয়ে যাবে। কে কাকে? দেখুন, আমি খুবই বিপদে আছি, এটা রাখুন। বলতে বলতে বুক পকেট থেকে 20 টাকার একটা নোট বের করে দিতে যায়। টাকা কেন দিচ্ছিস শঙ্কর? তোর পার্বতীকে কি তোর ফিরে পেতে ইচ্ছে করছে না? বলেই বুকের কাছের আঁচলটা সরিয়ে ব্লাউজের ভিতর থেকে লাল রঙের বাটিকের ওড়নাটা বের করে আশুতোষের হাতে দিল মহিলা। ওড়নাটা হাতে পেয়ে 1 সেকেন্ডের বেশি সময় লাগলো না চিনতে এটা কার। সাথে সাথে প্রশ্ন করল আশুতোষ, এটা আপনি কোথায় পেলেন? আপনি কি জানেন? এটা তোর পার্বতীরই তো, না? তুই আমার সাথে চল, দেরি করিস না। মহিলাটি ঘাটের সিঁড়ি বেয়ে তরতর করে নেমে যাচ্ছে, পিছনে পিছনে ছুটছে আশুতোষ। চলো বলছি, এখানে এরকম সিন ক্রিয়েট করো না। কেউ তোমার কথাই ভুলবে না। সবাই ভাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে। সায়কের দিকে একদলা থুতু উগড়ে দিয়ে সর্বাণী বলে, স্বামী স্ত্রী? আর পাপ করো না সায়ক, কাশিতে দাঁড়িয়ে। তুমি একটা পাগল, জানোয়ার, বিকৃত মস্তিষ্কের মানুষ। সর্বাণীর কথাগুলো শুনে হো হো করে হেসে উঠল সায়ক। সর্বাণীকে টেনে হিঁচড়ে এক প্রকার মাটিতে ঘষে নৌকার কাছে নিয়ে গেল সায়ক। ভাই, জলদি চলুন, রেল ব্রিজের নিচে যে ঘাট আছে সেখানে যেতে হবে। বাবু, আমরা ওখানে যাই না। যা চাইবেন তাই দেব। দেখছেন না আপনার ভাবি আমার উপর কত রেগে আছেন? মুখটা চেপে ধরে সর্বাণীকে নৌকায় তোলে সায়ক। নিজে বসে কোলের উপর সর্বাণীকে জোর করে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সায়ক। সবটাই মাঝির কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকতে থাকে। সেজন্য ঘাটের কাছ বরাবর নৌকা নিয়ে এগোতে থাকে ও। শঙ্কর, এখানেই আমি পার্বতীকে দেখেছিলাম, আর ও তাকে নৌকার দিকে নিয়ে যাচ্ছিল। কথাগুলো শোনা মাত্র নিচে নেমে খোঁজ করতে থাকে আশুতোষ। কেউ দেখেছে কি না কোনো লোককে ও সর্বাণীকে এরকম টেনে হিঁচড়ে নিয়ে যেতে। কেউ সেই রকম সদুত্তর দিতে পারে না। পিছন থেকে মহিলাটি চিৎকার করে বলতে থাকে, শঙ্কর, অন্য ঘাটে গিয়ে জিজ্ঞেস কর। পাশের ঘাটে গিয়ে জিজ্ঞেস করতে একজন বয়স্ক মানুষ এগিয়ে এসে বলেন, উনি দেখেছেন একটা অল্প বয়সী ছেলে ওরই বয়সী একটা মেয়েকে নিয়ে জোর করে নৌকায় উঠতে। কোন দিকটায় গেছে জানতে উনি আঙুল দিয়ে দেখিয়ে দেন। আর দেরি না করে আশুতোষ দৌড়ে গিয়ে একটা নৌকায় উঠে ব্রিজের দিকে যেতে বলে। মাঝি প্রথমে যেতে চায় না, পরে ওদেরই কেউ ইশারা করায় ঘাট ছাড়ে নৌকা। সিঁড়িতে দাঁড়িয়ে মহিলা তারস্বরে চেঁচিয়ে বলতে থাকে, তুই শঙ্কর, তোর পার্বতীকে তোকেই ফিরিয়ে আনতে হবে। আশেপাশে কোথাও কোনো কিছু নজরে পড়ে না আশুতোষও মাঝির। হঠাৎ কিছু দূরে একজন লোককে মাঝগঙ্গায় মাঝির সাথে ঝগড়া করতে দেখতে পায় আশুতোষ। নৌকা ওই দিকে যেতে থাকে। কিছু দূর যেতেই সর্বাণীর মতো কাউকে নৌকায় বসে থাকতে দেখে অস্থির হয়ে পড়ে আশুতোষ। জোরে চিৎকার করে, সর্বাণী! আশুতোষের গলা পেয়ে নৌকার মধ্যে দাঁড়ানোর চেষ্টা করে সর্বাণী, কিন্তু পারে না। এই দেখে সায়ক মাঝিকে ঠেলে দাঁত ছিনিয়ে নিয়ে নিজেই টানতে থাকে। আশুতোষের নৌকার মাঝি প্রাণপণ ওদের নৌকার কাছে যাবার চেষ্টা করে। উপায় না দেখে সায়ক মাঝির হাতে দাঁত ধরিয়ে সর্বাণীর কাছে যায়, টেনে তোলে ওকে। আশুতোষকে শুনিয়ে বলতে থাকে, সর্বাণী আমার, তুই ফিরে যা ব্লাডি ফুল। সর্বাণীর ঘাট ধরে নৌকার ধারে নিয়ে এসে জলে মুখ চুবিয়ে তুলে ধরে। দম বন্ধ হবার উপক্রমে ছটফট করতে থাকে সর্বাণী। নৌকায় মোবাইল আর ওয়ালেট রেখে জলে ঝাঁপ দেয় আশুতোষ। সাঁতরে পৌঁছে যায় সর্বাণীর নৌকার কাছে। দড়ি ধরে নৌকায় উঠে নৌকায় রাখা শাবল তুলে সজোরে আঘাত করে সায়কের মাথায়। অচিরেই নিস্তেজ হয়ে পড়ে সায়ক। সর্বাণীকে আগলে ধরে আশুতোষ। আশুতোষের বুকে মাথা দিয়ে একবারের জন্য চোখ মেলেই জ্ঞান হারায় সর্বাণী। টহলরত পুলিশ খবর পেয়েই ঘাটের কাছে চলে আসে।
নৌকা পাড়ে আসতেই ওরা সায়ককে গ্রেপ্তার করে। আশুতোষ বলে হোটেলে এসে বাকি ডিটেলস নিয়ে যেতে। পাঁজা কোলা করে সর্বাণীকে নিয়ে যখন আশুতোষ সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে, অজান্তেই উপস্থিত সবার মুখ ফুটে বেরিয়ে আসে হর হর মহাদেব। দূরে দাঁড়িয়ে ওই মহিলা তখন শঙ্করস্মরণে মত্ত। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।